নমস্কার। আমাদের রবি বৈঠকের 14তম পর্ব আজকে আমরা শুরু করছি। আমরা সবাই এতদিনে জেনে গেছি যে আমাদের গল্প এবং গল্প নিয়ে আলোচনা এটি আমাদের মূল বিষয়। আমাদের আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ রেকর্ড করবেন, অনুষ্ঠানটি সম্পূর্ণ রেকর্ড করছেন ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে তানিয়া দি, এবং ভাষা ভবিষ্যতের নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখা যাবে পরবর্তীকালে। আমরা প্রত্যেকের সঙ্গে সেই অনুষ্ঠানটির রেকর্ডেড অংশ আমরা শেয়ার করে দেব। আর আজকে আসলে এখন আমি আপাতত দেখতে পাচ্ছি 24 জন 25 জন মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আস্তে আস্তে এই সংখ্যা বাড়বে বলেই আমি আশা করি। আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। 1894 সালের 27শে জুন শিলাইদহ থেকে ইন্দিরা দেবীকে এক চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আজকাল মনে হচ্ছে যদি আমি আর কিছু না করে ছোট ছোট গল্প লিখতে বসি তাহলে কতকটা মনের সুখে থাকি, এবং কৃতকার্য হতে পারলে হয়তো 5 জন পাঠকেরও মনের সুখের কারণ হওয়া যায়। গল্প লিখবার একটা সুখ এই, যাদের কথা লিখব তারা আমার দিনরাত্রির সমস্ত অবসর একেবারে ভরে রেখে দেবে। আমার একলা মনের সঙ্গী হবে, বর্ষার সময় আমার বদ্ধ ঘরের সংকীর্ণতা দূর করবে, এবং রৌদ্রের সময় পদ্মা তীরের উজ্জ্বল দৃশ্যের মধ্যে আমার চোখের পরে পরে বেরিয়ে বেড়াবে। যারা আমরা গল্প লিখি তারা বোধহয় সকলেই এই মতের সঙ্গে একমত সহমত হতে পারবো। আজকে আমাদের গল্পের অনুষ্ঠানে যারা গল্প পড়বেন তারা প্রায় সকলেই উপস্থিত। আমি প্রথম যার গল্প শুনবো নিহারুল ইসলাম। আমি একটু পরিচয় দিয়ে নিই। নিহারুল ইসলামের জন্ম মুর্শিদাবাদে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক তিনি। 90-এর দশকের প্রথমেই লেখালেখি শুরু। বহরমপুরের রৌরব পত্রিকায় প্রথম গল্প ফুলি প্রকাশ পায়। তার আগে দেশ পত্রিকায় কবিতা জন্মান্তর বৃত্তান্ত প্রকাশের মধ্যে দিয়ে বৃহত্তর পাঠক সমাজে আত্মপ্রকাশ। এ যাবৎ প্রায় 4 শতাধিক গল্পের রচয়িতা। সাহিত্য একাডেমি ট্রাভেল গ্র্যান্ড পুরস্কার পেয়ে জুনিয়র লেখক হিসেবে তিনি কেরল ভ্রমণ করেছেন। পেয়েছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক ইলা চন্দ্র স্মৃতি পুরস্কার। ট্যাকের মাঠে মাধবী অপেরা গল্পগ্রন্থটির জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রবর্তিত সোমেনচন্দ্র স্মারক পুরস্কার, ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান, উত্তর বাংলা পদক, কলকাতার লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র প্রদত্ত শ্রীমতী লিপি সরকার নিবেদিত ছোট গল্পকার সম্মাননা, গল্প মেলা পুরস্কার, মল্লার সম্মান, আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা। নিহারুল্লাহ আমাদের সঙ্গে আছেন। তার গল্পের নাম ছোবল। গল্পটি আলোচনা করবেন বিপ্লব গঙ্গোপাধ্যায়। তার পরিচয় আমি গল্পটির শেষে আবার দেব, বিপ্লবদা যখন আলোচনা করবেন। তার আগে আমরা এবার নিহারুলদার গল্পে চলে যাব সরাসরি। গল্পের নাম বমি ছাপে ছোবল খেয়েছে। আঙিনায় পড়ে আছে, দেহ একেবারে নিথর, নাক মুখে শুধু ব্যাঁচা উঠছে। বউ মালতী দাঁড়িয়ে দেখছে, কিছু ভাবছে কিংবা কিছুই ভাবছে না, এমনি দাঁড়িয়ে আছে। সাপ সাপই, তবে গণি নয়। সে সাপে খুব ভয়ঙ্কর, একজন মাতাল, লম্পট, শয়তান, একেবারে ইংলিশের। একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, মাইক্রোফোনটা অফ করে দাও। ঠিক আছে। একেবারে ইংলিশের খানদান, রাজমিস্ত্রির কাজ করে রোজগার করে যা পাই, ছুরিখানা, বেশ্যাবাড়ি আর জুয়ার আড্ডায় দিয়ে আসে। কারো বারণ শোনে না, মন যা চায় করে বেড়াই। তার এমন অবস্থা হওয়া উচিত। মালতীর মনে পড়ে মরদের এই স্বভাবের জন্য সে একবার আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছিল। তুমি যদি এসব না ছাড়ো আমি পিসকেই জান দিব, দেখে নিও। তখন মরদের কাজে বেরোনোর সময় মরদ একটিও কথা বলেনি। জলদি জলদি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আবার বাড়ি ফিরেও এসেছিল জলদি জলদি। সেদিন মদ খায়নি, তার উপর বাড়ি থেকে ঢুকে আদর করে ডাক দিয়েছিল, মালতী, ও মালতী, শুনতো একটু। মরদের আদরের ডাক শুনে ঘুম ঘুম চোখে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল সে। মরদকে দেখে আশ্চর্য হয়েছিল। আশ্চর্য হয়েই জিজ্ঞেস করেছিল, কি হইল? আমার সামনে এসে দাঁড়াতো একটু।
সে মরদের সামনে গিয়ে দাঁড়িয়েছিল আর মরদ তাকে জিজ্ঞেস করেছিল, বিষ কি করে খেতে হয় জানিস তুই? সাঁচের বেলায় বাড়ি ফিরে একই কথা বলছে মরদ। তার মনে হয়েছিল এটাও বুঝি মরদের নতুন কোনো ক্রীড়া। সে পাত্তা দেয়নি, ঢং বলে ঘুরে আবার ঘরে গিয়ে ঢুকতে ভাবছিল। অমনি মরদ ঘাড়ের ব্যাগ থেকে কাঁচ বিষের শিশি বের করেছিল। তা দেখেও দেখতে চায়নি সে, কিন্তু মরদ তাকে দেখতে বাধ্য করেছিল এই বলে, বিষ খেতে সাহস লাগে, দেখবি সেই সাহস। বলেই সে কাঁচ বিষের শিশিটা খুলে পুরোটাই ঢেলে দিয়েছিল নিজের মুখে। তারপর ব্যাগ থেকে বের করেছিল মদের বোতল, মুখের কাঁচ বিষ যাতে পাকস্থলীতে খুব সহজে পৌঁছতে পারে মদের বোতলে মুখ লাগিয়েছিল। তারপর একটা বিড়ি ধরিয়ে স্বস্তির আহ উচ্চারণ করে আইনায় গড়াগড়ি পাততে শুরু করেছিল। প্রথমে মালতীর মনে হয়েছিল অভিনয়, তবু সেই অভিনয় সে কিছুক্ষণ দেখেছিল অভ্যাসবশত। কিন্তু মরদের মুখ থেকে গ্যাঁজলা উঠতে শুরু করেছিল যখন, সে ভয় পেয়েছিল খুব। আতঙ্কে হাঁক ডাক শুরু করেছিল। আর তার হাঁক ডাক শুনে প্রথমেই ছুটে এসেছিল পড়শি যুগের ভাই। তারপর যুগের ভাইয়ের হাঁক ডাকে একে একে অন্য পড়শিরা এসে হাজির হয়েছিল তার আঙিনায়। আর দেখেছিল ভয়ানক একটা ব্যাপার। তারা অপেক্ষা করেনি, তড়িঘড়ি তার মরদকে নিয়ে ছুটেছিল হাসপাতালে। না হলে সেবারই মরদের পটল তোলার কথা। এবারে কি হয় কে জানে। না, কোনো দুশ্চিন্তা থেকে মালতী এমন ভাবছে না, বরং মরদ যাতে মরে সেই কামনাই করছে। আর পারছে না মরদকে সহ্য করতে। মরদ মরলে জীবনের বাকি কটা দিন সে শান্তিতে কাটাতে পারবে, বাল বাচ্চা দুটোকে মনের মতো করে মানুষ করতে পারবে। স্বপ্ন দেখছে মালতী, মরদকে যে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার সে কথা একবারও তার মনে হচ্ছে না, বরং সে ভাবছে অন্য কথা। আজ সকালে ঘটনার কথা। আজ যখন মরদ কামে বের হয়, মরদের কাছে কটা টাকা চেয়েছিল সে। মা অসুস্থ, খবর পেয়ে এসে যুগের ভাইয়ের কাছে। যুগের ভাই ছাগলের ব্যাপারী, গায়ে গায়ে ছাগল কিনে বেড়ায়। তো গেল সন্ধ্যায় যুগের ভাই যখন ছাগল কিনে বাড়ি ফিরছিল, রোজ যেমন দাঁড়িয়ে থাকে তেমনি সে দাঁড়িয়েছিল বাড়ির দুয়ারে। দাঁড়িয়ে যুগের ভাইয়ের সঙ্গে একটু কথা বলার ইচ্ছে থাকলেও মসজিদে তখন মাগরিবের নামাজের আজান শুরু হয়েছিল। অগত্যা মাথার আঁচল তুলে বাড়ির দিকে মুখ ঘুরিয়ে নিয়েছিল সে। আর শুনেছিল কিছু ডাক, মালতী ভানি, ও মালতী ভানি, দাঁড়াও একটু। মালতী দাঁড়িয়ে পড়েছিল, তার মাথার আঁচল মাথা থেকে নামায়নি। জিজ্ঞেস করেছিল, কিছু বলছো যে যুগের ভাই, কি হইলো? যুগের সে ততক্ষণে তার অনেকটা কাছাকাছি চলে এসেছে, সঙ্গে তিনটে ছাগল আছে। সেই কারণেই তার ধীমে গতি। ওই অবস্থাতে তাকে জিজ্ঞেস করেছিল, কিছু শুনেছো? কি শুনবো আবার, তোমার বিহা নাকি? এমন কথা মালতী বলেছিল যুগের ভাইয়ের সঙ্গে তার ফষ্টি নষ্টি করতে ভালো লাগে বলেই। তাছাড়া যুগের ভাই মানুষ হিসেবেও খুব ভালো। মরদ যেদিন বাড়ি ফিরতে অনেক রাত করে, ফাঁকা বাড়িতে বাল বাচ্চা নিয়ে যখন সে খুব ভয় পায়, কিংবা সংসারে থাকতে থাকতে যখন তার দম বন্ধ হয়ে আসে, সে ওই দুয়ারে গিয়ে দাঁড়ায়। আজব ব্যাপার, সেই সময় যুগের ভাই কোথা থেকে এসে হাজির হয় তার কাছে। জিজ্ঞেস করে, কেজি মালতী ভাবি নাকি, কি করছো? গরিব ভাই আসেনি এখনো? তোমার গনু ভাই আসবে কি? দাঁড়াও, রাত রাত হোক আগে। দীর্ঘশ্বাস ফেলে ফেলে মালতী এমন কথা বলে। সেই ফাঁকে যুগের ভাই তার অনেকটা কাছে চলে আসে, যেমন গত সন্ধ্যায় এসেছিল। বলেছিল, কিছুই শুনুনি তাহলে? তোমার মা যে খুব ব্যারাম, বিছানায় পড়িয়াছে, বেটারা কেউ ডাক্তার দেখাইছে না। অগত্যা তোমার মা আমাকে দেখি তার পোয়াতি ছাগলটাকে খাবার কাছে বিক্রি করে দিলে, বললে কাল নাকি ডাক্তার দেখাতে টাঙানো যাবে। মার ব্যারাম, ডাক্তার দেখাইবে বলে মা নিজের পোয়াতি ছাগলটাকে বিক্রি করে দিলে। ওই দেখি, মনে করে যুগের শেখের সঙ্গে ছাগল তিনটের দিকে তাকাই মালতী। ততক্ষণে আধার ঘনিয়ে এসেছিল, তবু ঠিক চিনতে পেরেছিল মায়ের পোষা খয়েরি রঙের ছাগলটাকে। মায়ের শেষ সম্বল ছিল ওই ছাগলটা। মনটা তার হু হু করে উঠেছিল। ছাগলটার গলা জড়িয়ে কাঁদতে ইচ্ছে হয়েছিল মায়ের জন্য, কিন্তু কাঁদতে পারেনি। কাঁদলে মাগরিবের নামাজ কাজা হয়ে যাবে, তাতে গুনাহ হবে। তার চেয়ে নামাজ শেষে মোনাজাতে বসে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, মালতী এমনই ভেবেছিল। তারপর মাগরিবের নামাজে বসেছিল ঠিকই, কিন্তু মোনাজাতে বসে মায়ের জন্য আর দোয়া চাওয়া হয়নি তার। আচমকা মরদ বাড়ি ফিরে এসেছিল, তাও আবার মদ না গিলে। খুব ভালো লেগেছিল তার। কিছুক্ষণের জন্য মায়ের কথা ভুলে গিয়েছিল। যত্ন আত্তি করে মরদকে খাইয়েছিল। মরদের সঙ্গে বহুদিন পর একটা স্বপ্নের রাত কাটাতে ভেবেছিল, কিন্তু বিছানায় গিয়ে মরদের সোহাগে সাড়া দিতে পারেনি। মায়ের কথা মনে পড়েছিল আবার। মায়ের খুব ব্যারাম, মা বিছানায় পড়ে আছে, ভাইয়েরা কেউ মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে না। এইসব কথা মনে করতে করতে মরদের আদরে কুকুরে গিয়েছিল সে। আসলে গত রাতটা মালতীর কাছে ছিল একটা দুঃস্বপ্নের রাত। না হলে মুরগির ডাকের বদলে
বিহান বেলায় সূর্যের ছাটা জানলা চুয়ে এসে আজ তার ঘুম ভাঙাবে কেন? যদিও ঘুম ভাঙতেই মাকে মনে পড়েছিল আবার, আর পাশে শুয়ে থাকা মরদকে বলেছিল, জানো তো মা খুব ব্যারাম, চলো না মাকে একবার দেখে আসি গে। তোকে কে বললে? ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করেছিল বলে যুগের ভাই। উত্তর শুনে পাল্টে যায় মরদ। তোর মার ব্যারাম তো আমার কি? কেন? আমার মা তোমার শাশুড়ি লয় তো, শাশুড়ি তো মার মতনই, মালতী বলেছিল। মালতীর এই কথা সহ্য হয়নি বলে বিছানা ছেড়ে তড়কে উঠে তার চুলের ঝুঁটি ধরেছিল, জিজ্ঞেস করেছিল, কি বললি শাশুড়ি মার মতন? আমার মা তো শাশুড়ি হয় ছিল, তা তোর শাশুড়ি তোর মা হয়নি? তোর শাশুড়ি তোর মা হয়নি কেন? এর কোনো উত্তর ছিল না মালতীর কাছে। তার মনে পড়ে যায় শাশুড়িকে। শাশুড়ি তাকে সহ্য করতে পারতো না, হঠাৎ কাজিয়া লেগে থাকতো শাশুড়ির সঙ্গে। সে কথা মনে পড়তে চুলের অসহ্য যন্ত্রণা অনুভব করেছিল সে, আর বলে উঠেছিল, চুল ছাড়ো জি, ছাড়ো না জি, লাগছে যে খুব, মদ না খেয়ে মাতলামি করছো কেন এই বিহান বেলায়? কি বললি আমি মাতলামি করছি? আমার তো সবকিছুতে তোর মাতলামি লাগে, আর যুগের সবকিছু ভালো লাগে তো। বল, আমি কি কিছুই জানি না ভাবছিস? যুগের সবকিছু ভালো লাগে, আর কি বা জানি তার মরণ। যা তা বুঝছে, মাথা খারাপ হলো না কি লোকটার? সেটা যাচাই করতেই মরদকে সে জিজ্ঞেস করেছিল, যুগের ভাইয়ের সব ভালো লাগে? কি ভালো লাগে? কে বললে তোমাকে এসব কথা? বনি এতক্ষণ মালতীর চুলের ঝুঁটি ধরে টানাটানি করছিল, এবারে পেটাতে শুরু করে। বেধড়ক পেটানি, সেই সঙ্গে মুখে যা আসছিল বলে যাচ্ছিল। কে বললে মানে? সারা দুনিয়ায় জানে তোর আর যুগের ভাইয়ের কথা। রোজ সাঁঝ যাইতে আমি যখন বাড়ি থাকি না, ই তোর কাছে আসে না, বল আসে না। পেটানি সহ্য করলে বড়দের কথা তার সহ্য হয়নি। সে চিৎকার করে বলে উঠেছিল, সাপের কামড় খেয়ে যেন মরণ ভয় খোদা এই জানোয়ারের। আমি আর সহ্য করতে পারছি না, পারছি না এই অত্যাচার। কি বললি? সাপের কামড় খেয়ে মরবো আমি? আমি তোর উপর অত্যাচার করি? ঠিক আছে দাঁড়া, আয় তাহলে সাপই নিয়ে আসবো বাড়ি, কি করে সাপ আমাকে কামড়ায় সেটাই দেখবো, তোকে দেখাবো। সকালের প্রতিটি কথা, প্রতিটি দৃশ্য মনে পড়ে মালতীর। তারপর মরদ তার গোসল টোসল করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কিছু খায়নি, খাবে কি? রাধাবাড়াই তো হয়নি তখন। তারপর সারাদিন কিভাবে কেটে গেছে মালুম হয়নি মালতী। নিত্যদিনে সংসার যেভাবে কাটে সেভাবেই কেটেছে। যথারীতি সন্ধ্যাও নেমে এসেছিল, তবে আজ যুগের ভাই আসেনি। যুগের ভাই আসবে কি? সে তো আজ বাড়ি ছেড়ে বেরিয়ে একেবারে এর জন্য দরজায় গিয়ে দাঁড়ায়নি। বাল বাচ্চা দুদিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তাদের বিছানায় পাশে বসেছিল। তেল শেষ হয়ে ঘরের লম্ফটা কখন উঠে গেছে সে খেয়ালও ছিল না তার। তবে বাইরের বারান্দায় লণ্ঠনটা জল করে জ্বলছিল, গোটা আঙিনা আলোকিত হচ্ছিল তাতে। তার বুকের ভেতরেও ওরকম কিছু একটা জ্বলছিল, কিন্তু তার অন্তরটা আলোকিত হচ্ছিল না, বরং ওই রকম কিছু একটা তার অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করছিল। বাড়িতে মরদের আগমন ঘটেছে ঠিক তখনই। তবে এখন আর সেরকম কিছু মনে হচ্ছে না, বরং অদ্ভুত শান্তিতে তার অন্তরটা জুড়োচ্ছে। সেই অন্তর জুড়ানো শান্তি নিয়ে সে মরদের সাপ খেলানো দেখছে। প্রথমেই কাপড়ের থলে থেকে একটা সাপ বের করে তার মরদ। বেঁধে যেমন ঝাঁপির থেকে ঝাঁপির ভেতরে হাত ঢুকিয়ে সাপ বের করে, ঠিক সেভাবে সঙ্গে সঙ্গে সাপটা ফোঁস ফোঁস করে ফণা তুলে ধরে। ফণার সহ মাথা দোলাই, ভয়ঙ্কর সুন্দর সেই মাথা দোলানো। আরো সুন্দর লাগে সেই ফণার সামনে মরদের নিজের বাম হাতটাকে ডুগডুগির ঢঙে নাচানোর দৃশ্যটা। মরদের জন্য তার গর্ব হয়, কিন্তু কোন মরদের জন্য? যে তাকে সন্দেহ করে, যে তার উপর অত্যাচার করে, যে এখন তার সামনে মরে পড়ে আছে নাকি বেঁচে আছে? মালতী আর দাঁড়িয়ে থাকতে পারে না, কাউকে ডাকতে ইচ্ছে হয় তার, কিন্তু কাকে ডাকবে? যুগের ভাইকে? সময় অসময়ে বিপদ আপদে তো সে এতদিন যুগের ভাইকে ডেকে এসেছে। মরদ যেদিন বিষ খেয়েছিল, যুগের ভাইকে প্রথম ডেকেছিল। তারপরে ওই যুগের ভাই হাক ডাক করে সবকিছুর ব্যবস্থা করেছিল। তাহলে এখন যুগের ভাইকে ডাকতে তার মন সায় দিচ্ছে না কেন? মরদ সকালে যুগের ভাইয়ের নাম জড়িয়ে তাকে উল্টো পাল্টা কথা বলেছিল বলে, কি জানি কেন, কিছু বুঝতে পারে না মালতী। চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে একটা সাপ ফনা তুলে মাথা দোলাচ্ছে। সে দেখছে সাপটা এখনই যেন ছোবল মারবে। কিছুক্ষণ আগে মরদকে যেভাবে ছোবল মেরেছিল সেভাবেই মারবে। মালতী অপেক্ষা করছে। ধন্যবাদ। আমরা গল্প শুনলাম ছোবল, নিহারুলদার গল্প। আমরা মূল আলোচক হিসেবে আমরা ডেকে নেব বিপ্লব গঙ্গোপাধ্যায়কে গল্পটির আলোচক হিসেবে। আমি তার পরিচয় দিয়ে নিই। সৃষ্টিশীল এবং অনুসন্ধানমূলক লেখালেখির জগতে বিপ্লব গঙ্গোপাধ্যায় একটি পরিচিত ও সম্মানিত নাম। 1972 সালের 6 জানুয়ারি পুরুলিয়া জেলার
শিয়ালডাঙ্গা গ্রামে তাঁর জন্ম। বাবা মোহিনীমোহন গঙ্গোপাধ্যায় এবং মা গীতা গঙ্গোপাধ্যায়। ছোটবেলা থেকেই লেখালেখির সূচনা। কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদ মিলিয়ে তার প্রকাশিত গল্প সংখ্যা 25টি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে হাইফেন বসানো বারান্দা, নিরুত্তর প্রশ্নের দাগিমা, প্রান্তিক জানালা ইত্যাদি। এছাড়া প্রকাশিত হয়েছে তার একমাত্র কাব্য উপন্যাস অস্থির জিজ্ঞাসার চোখ। তার কৃতিত্বে স্বীকৃতি হিসেবে পেয়েছেন ত্রিবিত্ত পুরস্কার, সৃজন সম্মান, মালিপুরস স্মারক সম্মান, কফি হাউস পুরস্কার, পূর্বাশা পুরস্কার, হরিপদ সাহিত্য মন্দির পুরস্কার, মন্দাক্রান্তা পুরস্কার, ডলি বিদ্যা স্মৃতি পুরস্কার, কাব্যশ্রী বক্সী ভট্টাচার্য স্মৃতি পুরস্কার সহ অর্ধ শতাধিক সাহিত্য সম্মান। একই সঙ্গে পেয়েছেন অসংখ্য পাঠকের ভালোবাসা ও গুণীজনের অকুণ্ঠ স্বীকৃতি। আমরা বিপ্লবদার কাছে যাব। নিহারুল ইসলাম দার গল্প ছবল সম্পর্কে আমরা আপনার আলোচনা শুনতে চাই। নিহারুলদা আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক। তার বিভিন্ন গল্প উপন্যাস পড়তে পড়তে বিভিন্ন সময়ে তার মানে একটা আসক্তি জন্মে গেছে তার লেখার উপর। বিশেষ করে নদী ভাঙনের উপর যে লেখাগুলো অসামান্য, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, এই ছবল যে গল্পটা আমি শুনলাম এই মুহূর্তে এখন, এই গল্পটা একটা অসামান্য গল্প, খুব ছোট পরিসরের মধ্যে বিশাল ভাবনার এবং বহুমাত্রিক যে চিন্তা ভাবনা এই গল্পটির মধ্যে জড়িয়ে আছে। ছোবল একটা ছোট্ট শব্দ, সাপের ছোবল হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু দারিদ্র্যের ছোবল, পারিবারিক অশান্তির ছোবল এবং জীবন জিজ্ঞাসার ছোবল, এরকম বহুমাত্রিক স্তরে গল্পটাকে তিনি নিয়ে গেছেন। আমরা যেটা দেখছি যে খুব ছোট্ট একটা শব্দ, 3 অক্ষরের, কিন্তু এর ভেতরে জমে আছে ভয়, যন্ত্রণা, মানুষের অস্তিত্ব সংকটের এক গভীর ইঙ্গিত। প্রথমে হয়তো মনে হবে যে সাপের কামড়ে কে লেখা একটা সাধারণ গল্প, কিন্তু যদি আমরা একটু গভীরে ঢুকে যাই, তলিয়ে যাই, তাহলে আমরা দেখব যে লেখক আসলে মানুষের জীবনকেই একটি বিষাক্ত বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এখানে সাপ যেমন আছে, পাশাপাশি আছে দারিদ্র্য, পাশাপাশি আছে ক্ষয়, অপমান এবং মানুষের মানে অদ্ভুত অসহায়তা। গল্পের কেন্দ্রীয় চরিত্র গণি সাপুড়ে, এক সময় না এখনো, যার পেশা হচ্ছে সাপ ধরা, বিষের সঙ্গে লড়াই করা, মানুষের ভয়কে নিয়ন্ত্রণ করা। অথচ পরিহাস দেখুন, যে মানুষ জীবনে এত বিষের মুখোমুখি হয়েছে, সে শেষ পর্যন্ত নিজের জীবনের বিষ থেকে পালাতে পারেনি, বাঁচতে পারেনি, মানে মৃত্যুর সাথে লড়াই করছে। সাপের বিষ নয়, তার আরো অনেকগুলো বিষ, মদের নেশা, লাম্পট্যের নেশা তাকে ধীরে ধীরে গ্রাস করেছে। এবং এই জায়গাতেই গল্পটা সবচেয়ে বড় ট্র্যাজেডি, কারণ লেখক খুব সূক্ষ্মতর ভাবে দেখিয়েছেন যে মানুষ বাইরের বিপদকে অনেক সময় মোকাবিলা করতে পারে, কিন্তু নিজের ভিতরের যে পতন, সে পতনকে সে কোনো মতেই তার থেকে সরে আসতে পারে না বা সামলাতে পারে না। গণিত চরিত্রটিকে খুব গভীরভাবে দেখতে হবে। খুব আপাত দৃষ্টিতে যেরকম আমরা উপর দেখছি সারফেস লেভেল থেকে, সেই সারফেস লেভেল থেকে দেখলে চলবে না। তার গভীরে গিয়ে যদি আমরা দেখি, তাহলে বুঝবো যে সে নিছক একজন মাতাল নয়, সে আসলে ভাঙতে থাকা যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার প্রতীক। গ্রামীণ প্রান্তিক যে মানুষ, যার জীবিকা অনিশ্চিত, যার ভবিষ্যৎ বিপন্ন, যার শ্রমের মূল্য কমে গেছে, সে ধীরে ধীরে হতাশার দিকে চলে যায়। মদ তখন আর নেশা থাকে না, তা হয়ে ওঠে বাস্তব থেকে পালানোর একটি আশ্রয়, সাময়িক আশ্রয়। গণি সেই আশ্রয়ে ডুবে যেতে থাকে। কিন্তু গল্পটা তো শুধুমাত্র গণির নয়, গল্পের প্রকৃত হৃৎপিণ্ড হচ্ছে মালতী, গল্পের হাট হচ্ছে মালতী। বাংলা কথা সাহিত্যে এমন অসংখ্য নারী চরিত্র আছে যারা নীরবে দুঃখ সহ্য করে, যন্ত্রণা সহ্য করে, মানে লাঞ্ছনা সহ্য করে, আবার তাদের ক্ষমা করে দেওয়ার ক্ষমতাও অপূর্ব। মালতীর চরিত্রটাও সেরকম, তার রাগ আছে, ক্লান্তি আছে, অপমান বোধ আছে, কিন্তু এ সমস্তকে ছাড়িয়ে দিয়ে, এ সমস্তকে অতিক্রম করে তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গভীর মমতা। সে জানে যে গণি তাকে কষ্ট দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, তবু গণি অসুস্থ হলে
কিংবা তার কোনো দুঃসময় এলে সে তার পাশে এসে দাঁড়াচ্ছে, তার বুক কেঁপে উঠছে। এই দ্বৈত অনুভূতির কারণে এই যে মানে নিজের ভেতরের যে তার লড়াই, সংঘর্ষ, এই সংঘর্ষের কারণেই মালতী অত্যন্ত বাস্তব চরিত্র হয়ে ওঠে। আমার আরো ভালো লাগছে এই কারণে যে এই যে গ্রামীণ পরিকাঠামো থেকে গল্পটি উঠে এসেছে, এরকম এই জিনিসগুলোকে আমরা দেখেছি বলে খুব হৃদয়ের কাছাকাছি মনে হয়েছে আমার এই গল্পটি। আর এই গল্পের সব থেকে বড় যে শক্তি সেটা হচ্ছে গল্পটির মনস্তত্ত্ব। লেখক কোনো চরিত্রকে সাদা কালো এরকম ভাবে দেখায়নি, যে গুণী খারাপ মানুষ, গুণী দুর্বল, এরকম নয়। গল্পটিকে তিনি 7 রঙে রাঙিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষের মধ্যে যেমন স্তর থাকে, ভালো মন্দ, বিভিন্ন বিভিন্ন রং, বিভিন্ন বর্ণ, বহুমাত্রিকতা, এরকম। মালতী মহিষীয় নারী নয়, কিন্তু মানবিক নারী। গুণী একেবারে খারাপ নয়, কিন্তু সে দুর্বল মানুষ, তার ভেতরের যে দিকগুলো আছে তার সাথে সে লড়াই করতে করতে হেরে যাচ্ছে, এরকম। গল্পের নাম ছোবল। এই ছোবল নামটাই লেখকের শিল্পবোধকে সবচেয়ে তীক্ষ্ণ করে তুলেছে। কারণ ছোবল শুধু প্রথমেই যেটা আমি বলছিলাম, যে ছোবল শুধু সাপের ছোবল নয়, নেশার ছোবল, হতাশার ছোবল, সম্পর্কের ভেতরে মানে জমে থাকা বিষের ছোবল। সাপের কামড় হয়তো মানুষকে মুহূর্তে মেরে ফেলে, কিন্তু জীবনের এই যে অদৃশ্য ছোবলগুলো যা মানুষকে একটু একটু করে শেষ করে, গল্পটি সেই অসহায়তার কাহিনী থেকে হয়তো, কিন্তু এর মধ্যে উত্তরণ আছে। উত্তরণটা কোথায়? না, মালতীর হৃদয়ে তার জন্য জমে থাকা যে মমতা, যে মায়া। আর লেখকের ভাষা নিয়েও আমাকে 2-4 কথা বলতে হবে। ভাষা অত্যন্ত সহজ, সংযত, এবং তার মধ্যে অসাধারণত্বের প্রাণ আছে। সংলাপগুলো এতটাই প্রাণস্পর্শী, মানে আমরা গ্রামীণ পরিকাঠামোর মধ্যে এই সংলাপগুলোকে নিজেদের কানে শুনেছি বিভিন্ন সময়ে, ফলে মনে হচ্ছে যে গল্পটা যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এরকম। আর এই স্বাভাবিকভাবে এই সংলাপ গল্পটিকে অত্যন্ত শক্তিশালী করেছে। আর মহৎ সাহিত্য সবসময় কোনো জটিল শব্দ দিয়ে তৈরি হয় না। খুব সাদামাটা, মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী শব্দের গভীর থেকে উঠে আসে যে নির্যাস, সেই নির্যাসই মহৎ সাহিত্য তৈরি করে। গল্পের আবহ, যেটা মানে ইয়েটা মানে কি বলবো, পরিবেশ, সেটা অসাধারণ। পুরো গল্প জুড়ে একটা চাপা আতঙ্ক কাজ করছে, এবং এই আতঙ্ক আমাদেরকে গল্পটা প্রথম থেকে শেষ অবধি নিয়ে যাচ্ছে, যেন একটা অনিবার্য বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। এই বিপদটাই যেন আমাদেরকে আতঙ্কিত করছে, এবং পরিবেশ নির্মাণের ক্ষেত্রে লেখকের দক্ষতা খুব সুস্পষ্ট। অন্ধকার গ্রাম, ক্লান্ত মানুষ, নেশাগ্রস্ত শরীর, সংসারের দারিদ্র্য, এইসব নিয়ে গল্পটি যেন বিষণ্ণতার জীবন্ত প্রতীকের ভেতরে ভালোবাসার এক উজ্জ্বল দর্পণ হয়ে উঠেছে। আর সবশেষে বলবো যে ছোবল শুধুমাত্র একটি গল্প নয়, এটি মানুষের ভাঙনের অন্তর্গত এক ইতিহাস, যে ইতিহাস নির্মাণ করেছেন সাহিত্যিক নিহারুল ইসলাম। এখানে বিষ আছে, তার চেয়েও বেশি আছে বেঁচে থাকার আরতি। নমস্কার। ধন্যবাদ বিপ্লব দাকে, বিপ্লব গঙ্গোপাধ্যায়কে। আমি গল্পটি সম্পর্কে যদি আর কেউ বলতে চান, গল্পটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে, তাহলে আমাকে জানাতে পারেন। হ্যাঁ, একজন হাত তুলেছেন। হ্যাঁ, রাজীব দা, বলুন। প্রথমেই ধন্যবাদ হ্যাঁ। বিপ্লব বাবুকে। বিপ্লব বাবু আর কিছু বাকি রাখেননি, খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমি খালি একটা জিনিসই ছেড়ে যাওয়া জিনিস বলবো, এখানে একটা ছোবল একটু বাদ পড়ে গেছে। বিপ্লব বাবু ঠিকই বলেছেন, আমাদের এখানে একটা জিনিস ভাবতে হবে, এই যে মালতীর স্বামী, যার পেশাই হচ্ছে সাপ, সাপের বিষ ইত্যাদি নিয়ে কাজ করা, সে আপাত দৃষ্টিতে, গল্পের আপাত ভঙ্গিমায় সে মারা গেল সাপের কামড়েই ধরে নিচ্ছি আমরা। কিন্তু এই সাপের কামড়ে যে মারা গেল, আমাদের খেয়াল রাখতে হবে, এর আগে মালতী কিন্তু একটা কথা বলেছে তাকে, এই সাপের কামড়ে মারা যাবার কথাটা তাকে বলেছে। এমন নয় তো এই যে অভিশাপটা তার মাথার মধ্যে কাজ করেছে। আবার বিপ্লব বাবু যেভাবে ব্যাখ্যা করেছেন গল্পটিকে আর্থ সামাজিক মনস্তত্ত্ব দিয়ে, সেখানে তার ক্ষেত্রে এটা একটা পালানোর মাধ্যমও হতে পারে। অর্থাৎ মালতী এই যে কথাটা বলেছিল, এটা কিন্তু মালতীর দিক থেকেও একটা ছোবল। সে কিন্তু নিপীড়িত হতে হতেও সেও কিন্তু আঘাত করেছে, সে একটা সাপান্ত দিয়ে আঘাত করেছে। এইটুকুই জাস্ট বলার ছিল, আর কিছু নয়। একটা গল্পের তো বহু মাত্রা থাকে, আমি শুধু এই মাত্রাটুকুর কথাই বললাম। খুব খুব ভালো। শান্ত মানুষও একসময় ছোবল মারে, ঠিকই।